তো এই ছিল এই চিত্রকর্মটি। এই চিত্রকর্ম থেকে আমরা যে সাহিত্যকর্মগুলো পাচ্ছি সেটি হচ্ছে প্রথমে তিনটি হচ্ছে কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থগুলো কি কি? মুন এবং ক্যাট থেকে দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন, এবং পরবর্তী যে সাহিত্যকর্ম এই বুনো হাঁস থেকে দ্য ওয়াইল্ড সন অ্যাট কোল, এবং পরবর্তী এই টাওয়ার থেকে দ্য টাওয়ার। এগুলো হচ্ছে ওনার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এবং কবিতাগুলো কি আছে? দ্য সেকেন্ড কামিং, যীশু খ্রিস্টকে নিয়ে লেখা, যেহেতু উনি দ্বিতীয়বার জন্মগ্রহণ করবেন, সেখান থেকে দ্য সেকেন্ড কামিং। এবং উনি যেই লেকে বা যেই লেকে এসে অবস্থান করেছেন বা অবতরণ করেছেন, সেই লেক থেকে লেখা হচ্ছে দ্য লেক ইসলাম ইনস ফ্রি, এই কবিতাটি। এরপরে হচ্ছে, যেহেতু উনি ওনার মেয়ের জন্য আর কোনো ট্রয় নগরী চান না, যে ধ্বংস হয়ে যাক একটা নগরী, সেখান থেকে লেখা হয়েছে নো সেকেন্ড ট্রয়। এবং সে তার মেয়ের জন্য হাত তুলে দোয়া করছে, এ প্রেয়ার ফর মাই ডটার। এবং সে নিজের জন্য, যেহেতু বয়স হয়ে গেছে, বয়স্ক লোক, সেই জন্য নিজের জন্য দোয়া করছেন, এ প্রেয়ার ফর ওল্ড এজ। বাট সে যেহেতু ট্রয় নগরী চায় না, তার মেয়েকে নিয়ে উনি বাইজেন্টিয়াম চলে যাচ্ছেন, দ্য সেলিং টু বাইজেন্টিয়াম। এবং বাইজেন্টিয়াম শহরটা হচ্ছে পূর্ব দিকে, দ্য ইস্টার 1960। এই হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্মগুলো, সেগুলো। এই মুহূর্তে মোবাইল সেটের সামনে বসে কিংবা ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা নোটবুক, যে মাধ্যম থেকে আজকের এই সেশনটি উপভোগ করছে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর খান। আজকের এই সেশনে আমি আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, ইংলিশ লিটারেচার, যেটি খুবই জটিল, কঠিন ও দুরূহ একটি টপিক। সেই দুরূহ টপিকসটিকে আমি চেষ্টা করব চিত্রের মাধ্যমে কিভাবে সহজভাবে স্মরণ রাখা যায়। চিত্র স্মরণ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স। ছবি কথা বলে, ইংরেজিতে একটি প্রবাদ আছে, এ পিকচার ওয়ার্থ 1000 ওয়ার্ডস। সুতরাং দেখি কিভাবে চিত্রের মাধ্যমে সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলোকে স্মরণ রাখা যায়। আজকে আমি চেষ্টা করব আমার এই আলোচনায় 5 জন সাহিত্যিকের সাহিত্যকর্মগুলোকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করানোর জন্য। প্রথমে আমি যে সাহিত্যিকের চিত্রকর্মটি আঁকবো, উনি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমার চিত্রকর্মের দিকে মনোযোগ নিবেশ করবেন না, শুধু ছবিটিকে একটু অনুধাবন করার চেষ্টা করুন। মনে করুন এগুলো হচ্ছে মেঘের উপরে, এটি হচ্ছে রংধনু, এটি হচ্ছে মেঘের উপর রংধনু। তো এইখানে ঠিক মাঝখানে এটি হচ্ছে একটি বর্ডার, দুটি দেশের সীমানা। বর্ডারের এই পাশে একটি মঠ আছে, একটি মঠ যাকে ইংরেজিতে বলে অ্যাবে, এটি হচ্ছে একটি মঠ। এবং এই পাশে একজন ভদ্রলোক আছে যার নাম হচ্ছে মাইকেল, যার এক হাতে একটি ফুল আছে ড্যাফোডিল, এবং আরেক হাতে একটি কাগজ আছে যেখানে কিছু লেখা আছে। এবং বর্ডার বা সীমানার এই পাশে মনে করুন এগুলো হচ্ছে শস্য, বা এটি হচ্ছে একটি শস্য ক্ষেত্র। সেই শস্য ক্ষেত্র থেকে শস্য সংগ্রহ করছে একটি মেয়ে যার নাম হচ্ছে লুসি। লুসির হাতে এটি হচ্ছে একটি ঝুড়ি, যে ঝুড়িতে সে শস্যগুলো সংগ্রহ করছে। এই হচ্ছে চিত্রকর্মটি। এবং এই চিত্রকর্মের এই যে মাইকেল এই পাশ থেকে আন্দোলন করে বর্ডারের ওই পাশে গমন করতে চাচ্ছে আন্দোলনের মাধ্যমে। এই হচ্ছে চিত্রটি। তো সেই চিত্রকর্ম থেকে আমরা এখন জানার চেষ্টা করি ওয়ার্ডসওয়ার্থের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো কি কি। প্রথমেই লিখছি রেইনবো। তারপরে এই ম্যাগ থেকে যে সাহিত্যকর্মটি লিখতে চাচ্ছি, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ
ক্লাউড। ঠিক তার নিচে একটি সাহিত্যকর্ম আছে, দ্য বর্ডার্স। এই সাহিত্যকর্মটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একমাত্র নাটক। উনি লিরিক্যাল ব্যালাড লিখেছেন, যেগুলো জগৎ বিখ্যাত বিষয়, সেগুলো সবারই আপনার জানা আছে। আমি শুধু এই ছবির মাধ্যমে যে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো আছে সেগুলোকে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। এইখানে একটি মঠ আছে বা অ্যাবে আছে, সেখান থেকে লিখছি টিন্টার অ্যাবে। এই মঠ থেকে লিখছি টিন্টার অ্যাবে, ওনার একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এই পাশে একজন ভদ্রলোক ছিল, নাম ছিল মাইকেল, তার হাতে ছিল ড্যাফোডিল এবং তার আরেক হাতে একটি কাগজ ছিল। সেখান থেকে কাগজের ধরে এখানে প্রারম্ভিক কিছু কথাবার্তা লেখা ছিল, সেখান থেকে লিখছি দ্য প্রিলুড। প্রিলুড শব্দের অর্থ হচ্ছে সূচনা বা প্রারম্ভিক ভূমিকা, এরকম একটা কিছু। এবং সেখানে সে যেহেতু আন্দোলন করে ওই পাশে যেতে চাচ্ছে এই কাগজটি নিয়ে, সেখানে কিছু অমর কথাবার্তা বা অমর বাণী লেখা আছে। সেখান থেকে অড অন ইমমর্টালিটি, অড অন ইমমর্টালিটি। এই পাশ এই হচ্ছে চিত্রের এই পাশে, আর ওই পাশে ছিলেন লুসি, লুসি পোয়েম, লুসি যে কবিতাগুলো লুসি নাম থেকে লিখেছি, লুসি পোয়েম। সে শস্য সংগ্রহ করছে নির্জন জায়গা থেকে একা একা, সেখান থেকে লিখছি দ্য সলিটারি রেপার, নিঃসঙ্গ শস্য সংগ্রাহক। এই হচ্ছে এই পাশে। এবং সে যেহেতু এখান থেকে এই সীমানা অতিক্রম করে, বর্ডার অতিক্রম করে এই পাশে আসতে চাচ্ছে, গমন করতে চাচ্ছে, দ্য এক্সকারশন, এক্সকারশন বা যার বাংলা অর্থ হচ্ছে গমন। এবং সে আন্দোলনের মধ্য দিয়ে এই পাশে আসতে চাচ্ছেন। সুতরাং সেখান থেকে একটি সাহিত্যকর্ম লিখতে পারি, দ্য রেভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, রেভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এবং সেটি ঘটনাটি ঘটছে হচ্ছে ধরছি মার্চ মাসে, সেখান থেকে লিখছি রিটেন ইন মার্চ। আন্দোলন সংগ্রাম সাধারণত ওই যে আমাদের বাংলাদেশে যেরকম হয়েছিল সেটার সাথে মিল রেখে স্মরণ রাখুন, মার্চ মাসে আন্দোলন বিদ্রোহ হয়েছে, সেখান থেকে রিটেন ইন মার্চ। এই হচ্ছে গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলোকে আমরা স্মরণ রাখার চেষ্টা করছি শুধু এই একটি চিত্রের মাধ্যমে। চিত্রটিকে আবার একটু বোঝার চেষ্টা করি। এখানে কিছু মেঘ ছিল, মেঘের উপরে একটি রংধনু ছিল, মাঝখানে একটি সীমানা ছিল, সীমানার এই পাশে একটি অ্যাবে আছে, এবং এখানে মাইকেল নামে একজন ভদ্রলোক আছে, তার হাতে ড্যাফোডিল ফুল আছে, অন্য হাতে একটি চিঠির মতো ছিল। এই পাশে লুসি নামে একজন ভদ্রমহিলা আছে, যে নিরিবিলি নিঃসঙ্গভাবে শস্য সংগ্রহ করছে। এই ছিল আমাদের ছবি। সেই ছবি থেকে আমরা সাহিত্যকর্মগুলোকে আবার একটু স্মরণ করার চেষ্টা করি। সেই রংধনু থেকে একটি সাহিত্যকর্ম হচ্ছে রেইনবো, সেই মেঘ থেকে একটি সাহিত্যকর্ম হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। ক্লাউড শব্দের অর্থ যেহেতু মেঘ, সেখান থেকে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এবং এখানে একটি সীমানা আছে বর্ডার, সেখান থেকে লিখেছি দ্য বর্ডার। বর্ডারের এই পাশে আছে একটি মঠ টিন্টার্ন অ্যাবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাহিত্যকর্ম ওনার, টিন্টার্ন অ্যাবে। এবং একজন ভদ্রলোক আছে মাইকেল, মাইকেলের হাতে একটি ড্যাফোডিল ফুল আছে, সেখান থেকে লিখেছি দ্য ড্যাফোডিল। এবং অন্য হাতে তার একটি চিঠির মতো আছে, চিঠির প্রারম্ভিক লেখাগুলোকে একটি সাহিত্যকর্ম লিখেছি কি দ্য প্রিলুড। এবং সেখানে কিছু অমর কথাবার্তা বা অমর বাণী লেখা ছিল, সেখান থেকে লিখেছি অড অন ইমমর্টালিটি। এই পাশে যে মেয়ে ছিল তার নাম হচ্ছে লুসি, সেখান থেকে লিখেছি হচ্ছে লুসি পোয়েম। এবং সে যেহেতু এখান থেকে শস্য সংগ্রহ করছে, সলিটারি রেপার। এবং এই মাইকেল এই সীমানা বা বর্ডারকে ভেঙে এই পাশে আসতে চাচ্ছে বা গমন করতে চাচ্ছে, সেই গমনকে একটা
তীর চিহ্নের মাধ্যমে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, যেটা বলছি দ্য এক্সকারশন, যার বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ বা পরিভ্রমণ। এবং সে যেহেতু এখানে আসার জন্য আন্দোলন করে আসছে, সেখান থেকে লিখেছি দ্য রিভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এবং সর্বশেষ যেটি, এই আন্দোলনগুলো সাধারণত মার্চ মাসে হয়ে থাকে, রিটেন ইন মার্চ। সুতরাং এই যে এখানে 13টি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, এই ছোট্ট একটি চিত্রের মাধ্যমে স্মরণ রাখার এই কৌশলটি আমি চাচ্ছি যে আপনারাও সবাই এই চিত্রের মাধ্যমে এই ইংরেজি সাহিত্যের যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো আত্মস্থ করার চেষ্টা করুন। আমার দৃঢ় বিশ্বাস, ছন্দে ছন্দে মুখস্থ করা বা সরাসরি টেবিল কাঁপিয়ে মুখস্থ করার চেয়ে এই ছবির মাধ্যমে জিনিসগুলোকে স্মরণ রাখা আরও অনেক বেশি সহজ হবে এবং দীর্ঘস্থায়ী হবে। এবার আসুন পরবর্তী সাহিত্যিকের সাহিত্যকর্ম আলোচনা করি। আমাদের পরবর্তী যে সাহিত্যিক, উনি হচ্ছেন সাহিত্যিক আছেন, তিনি হচ্ছেন থমাস হার্ডি। থমাস হার্ডির উনি হচ্ছে মূলত একজন উপন্যাসিক, যিনি উপন্যাস লিখেন। তো উনার সাহিত্যকর্মের জন্যে মনে করুন এটি হচ্ছে একটি ইন, যার বাংলা হচ্ছে সরাইখানা। সেখানে প্রচুর মানুষের ক্রাউড, সেখানে পাগলা বা পাগলদের একটা ভিড়, ক্রাউড সেখানে। এটা হচ্ছে একটি ইন বা সরাইখানা। সেখান থেকে অনেক দূরে একটি গ্রাম হচ্ছে এটি। সেখান থেকে একজন গরিব লোক এবং একজন গরিব মহিলা বা নারী সেখান থেকে একটি গ্রামে চলে এসেছে। এই ভিড় থেকে একজন নারী এবং একজন পুরুষ অনেক দূরে চলে এসেছে একটি গ্রামে এবং একটি গাছের নিচে অবস্থান করছে। এই হচ্ছে চিত্রকর্মটি। এই চিত্রকর্মটির মধ্য দিয়ে আমরা থমাস হার্ডির গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। প্রথমেই যেটি বলছি, একটি সরাইখানা, অ্যাট অ্যান ইন। যেখানে সরাইখানা মানে হচ্ছে এমন একটি জায়গা যেখানে থাকা, খাওয়া, বিনোদন বা সব ধরনের বন্দোবস্ত থাকে, সেগুলো হচ্ছে সরাইখানা। মানে মূলত হচ্ছে পাগলদের আড্ডাখানা। তো সেখান থেকে একটি সাহিত্যকর্ম স্মরণ রাখার চেষ্টা করছি, অ্যাট অ্যান ইন। এটি হচ্ছে একটি কবিতা। থমাস হার্ডির একটি বিখ্যাত কবিতা হচ্ছে অ্যাট অ্যান ইন। উনি হচ্ছেন মূলত একজন উপন্যাসিক। ওনার বাকি যে উপন্যাস এবং সাহিত্যকর্মগুলো আছে সেগুলোকে আমরা এই ছবি থেকে দেখি যে এই যে দুইজন নেটিভ এই সরাইখানা থেকে ফার বা দূরে চলে এসেছে, সেখান থেকে আমরা লিখছি ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। এই পাগলদের যে ক্রাউড আছে সেখান থেকে দূরবর্তী কোনো একটা জায়গায় চলে এসেছেন, গ্রামে। কোথায় এসেছেন? টেস অফ দ্য ডারভারভিলস। এই লাস্টে ভিলেজের মতো করেও যদি উচ্চারণ করেন যে এই যে একটা গ্রাম আছে, সেটা সেই যে ভিলেজ আছে সেটাকে এই যে গ্রামে ওনারা চলে এসেছেন সেটার নাম দিচ্ছি টেস অফ দ্য ডারভারভিলস। তারপরে হচ্ছে ওনারা যেহেতু দুজন গরিব চলে এসেছেন, দ্য পুয়ার ম্যান অ্যান্ড দ্য লেডি। তারপরে পুয়ার ম্যান অ্যান্ড দ্য লেডি, ওনারা যেহেতু এখানে রিটার্ন করেছে, রিটার্ন অফ দ্য নেটিভ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে মহিলা, রিটার্ন অফ দ্য নেটিভ, ওনারা যেহেতু একটি সবুজ বৃক্ষের নিচে এসে অবস্থান নিয়েছেন, সেখান থেকে লিখছি হচ্ছে আন্ডার দ্য গ্রিন উড ট্রি, আন্ডার দ্য গ্রিন উড ট্রি। এবং এই যে ভদ্রমহিলার একজোড়া
একজোড়া সুন্দর নীল চোখ আছে, সেখান থেকে পেয়ার অফ ব্লু আইস, এ পেয়ার অফ ব্লু আইস। ওনার একজোড়া সুন্দর চোখ আছে। এবং আরেকটি জিনিস এখানে স্মরণ রাখা জরুরি, এই যে ভদ্রলোক আছেন, ভদ্রলোক নিজেকে মাঝে মাঝে মেয়র কল্পনা করেন, মাঝে মাঝে মেজর কল্পনা করেন। যে সেনাবাহিনীর মেজর আছে সেরকম সে নিজে নিজে মাঝে মাঝে কখনো নিজেকে মেয়র কল্পনা করেন, কখনো কখনো মেজর কল্পনা করেন। সেখান থেকে আমরা একটি সাহিত্যকর্মের নাম দিচ্ছি দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ, এবং পরবর্তী যেটি দ্য ট্রাম্পেট মেজর। এই মেয়র এবং মেজর এই হচ্ছে থমাস হার্ডির যে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম সেগুলো, যেটিকে আমরা এই ছোট্ট একটি চিত্রের মাধ্যমে খুব সহজেই স্মরণ রাখতে পারি। চিত্রটি আবার যদি একটু চোখ বন্ধ করে স্মরণ করার চেষ্টা করি, কি কি ছিল সেখানে। একটা ইন বা সরাইখানার মধ্যে মানুষের প্রচন্ড ভিড় ছিল, সেখান থেকে একজন দরিদ্র পুরুষ এবং মহিলা নেটিভ, ওনারা একটি গ্রামে চলে এসেছে। সেই গ্রামটির নাম হচ্ছে ডারবারভিলস। আর ওনারা এসে সেই ডারবারভিলসের একটি বৃক্ষের নিচে অবস্থান করছে এই যখন চিত্র। এবং সেখানে এই আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই ভদ্র মহিলার একজোড়া নীল সুন্দর চোখ আছে, এবং এই যে ভদ্রলোক সে নিজেকে মাঝে মাঝে মেয়র অথবা মেজর কল্পনা করেন। এই কাহিনীর থ্রুতে আমরা থমাস হার্ডির গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলোকে আবার একটু স্মরণ করি। এই ইন থেকে হচ্ছে অ্যাট অ্যান ইন, ওনার বিখ্যাত কবিতা, আর বাদবাকি সবগুলোই হচ্ছে ওনার জগৎ বিখ্যাত উপন্যাস। উপন্যাসগুলো কি কি? প্রথমটি লিখেছি ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। এই যে পাগলা ক্রাউড আছে, সেই পাগলদের ক্রাউড থেকে ফার, অনেক দূরে একটা গ্রামে চলে এসেছে ওনারা। কি? টেস অফ দ্য ডারবার ভিলেজ বা ডারবার ভিলস। এই যে গ্রামটা টেস অফ দ্য ডারবার ভিলসে, সেখানে এসেছেন কারা? দ্য পুয়ার ম্যান অ্যান্ড দ্য লেডি। এই যে পুয়ার ম্যান এবং লেডি ওনারা কি করেছে? রিটার্ন করেছে, রিটার্ন অফ দ্য নেটিভ। ওনারা যেহেতু নেটিভ, ওনারা নেটিভ রিটার্ন করেছে এবং এসে অবস্থান করেছেন কোথায়? আন্ডার দ্য গ্রিনউড ট্রিস। গ্রিনউড ট্রির নিচে ওনারা অবস্থান করছে। এই ভদ্রমহিলার একজোড়া নীল চোখ আছে, সেখান থেকে লিখেছি এ পেয়ার অফ ব্লু আইস। এবং এই ভদ্রলোক যেহেতু নিজেকে মেয়র এবং মাঝে মাঝে মেজর কল্পনা করে, সেখান থেকে লিখেছি দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ অ্যান্ড দ্য ট্রাম্পেট মেজর। এটি মূলত ট্রাম্পেট মেজরটি ট্রাফলগারের যে ইয়ে আছে, যুদ্ধ আছে, সেই যুদ্ধের অবলম্বনে এই উপন্যাসটি লেখা। আর এই যে ডারবার ভিলস, টেস অফ দ্য ডারবার ভিলস, এই উপন্যাসটি ডারবার ভিলস বংশের একটি মেয়ে ছিল টেস। এই যে টেস মেয়েটি, তার অনেক সূচিবায়ু রোগ ছিল। তো সেই সূচিবায়ু রোগ থাকার কারণে সে সমাজে টিকে থাকতে তার যে কষ্ট হয়েছে এবং শেষে তার জীবন নাশ ঘটেছে, সেই ট্রেজেডিকে নিয়েই টেস অফ দ্য ডারবার ভিলস উপন্যাসটি উনি লিখেছেন। তো এই হচ্ছে থমাস হার্ডির গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এবার আসি পরবর্তী যে সাহিত্যিক আছেন তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করার জন্য। তো এবারে আমরা যে সাহিত্যিকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন ডব্লিউ.বি. ইয়েটস। খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক ডব্লিউ.বি. ইয়েটস। ওনার সাহিত্যকর্মের জন্য আমরা যেই চিত্রটি কল্পনা করব, মনে করুন এটি হচ্ছে চাঁদ, মুন। চাঁদের এই উপরে এখানে বা এটি মনে করেন একটি বিড়াল বা ক্যাট, আর এই পাশে একটি বুনো হাঁস আছে, সোয়ান। মুন বা চাঁদের এই পাশে একটি ক্যাট আছে, ওই পাশে একটি বুনো হাঁস আছে। চাঁদের ঠিক নিচে এটি হচ্ছে একটি টাওয়ার, এটি একটি টাওয়ার। টাওয়ারটি একটি লেকের উপর অবস্থিত।
টাওয়ারটি একটি লেকের উপর অবস্থিত। এই পাশে হচ্ছে ট্রয় নগরী, আর এই পাশে হচ্ছে, এটা মনে করুন পূর্ব পাশে বাইজেন্টিয়াম নগরী। এদিকে একটা পালতোলা নৌকা, এদিকে একটি পালতোলা নৌকা চলে যাচ্ছে। তা এই হচ্ছে চিত্র। আরো কিছু অংশ বাকি আছে। মনে করুন যীশু খ্রিস্ট যেই রকম দ্বিতীয় জন্মগ্রহণ করেছিলেন, সেই যীশু খ্রিস্টকে নিয়েই উনি একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম লিখেছেন, যিনি দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছিলেন। মনে করুন এই হচ্ছে যীশু খ্রিস্ট, যার দ্বিতীয় জন্ম হয়েছে। আর এই ট্রয় নগরীতে তার একটি মেয়ে আছে। তো সেই ট্রয় নগরীতে যে তার মেয়ে আছে, উনি চাচ্ছেন না এই ট্রয় নগরীটা তার মেয়ের কারণে আবার দ্বিতীয়বার বা আবার কোনোভাবে ধ্বংস হয়ে যাক। এই জন্যে উনি পূর্ব দিকে পালতোলা নৌকায় বাইজেন্টিয়াম চলে যাচ্ছে। এই হচ্ছে চিত্রকর্মটি, খুবই ছোট্ট একটি চিত্রকর্ম। এর মধ্য দিয়ে আমরা ডব্লিউ.বি. ইয়েটসের গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। আবার একটু চিত্রটা বোঝার চেষ্টা করি। এটি হচ্ছে চাঁদ, এখানে একটা বিড়াল আছে, এই পাশে একটি হাঁস আছে। এটা একটা টাওয়ার, টাওয়ারটি একটি লেকের উপরে আছে, এবং লেকের এই পাশে হচ্ছে ট্রয় নগরী, ওই পাশে হচ্ছে পূর্ব দিকে বাইজেন্টিয়াম নগরী। দ্বিতীয়বার জন্মগ্রহণ করে যীশু খ্রিস্ট এসেছেন এবং তার মেয়ে আছে ট্রয় নগরীতে। উনি চান না ওনার মেয়ের কারণে আবার কোনোভাবে ট্রয় নগরী ধ্বংস হয়ে যাক, এই জন্য উনি চাচ্ছেন যে পালতোলা নৌকায় করে বাইজেন্টিয়াম চলে যাবেন। এই ছিল এই চিত্রটি। সেখান থেকে প্রথম যে সাহিত্যকর্মটি লিখতে চাচ্ছি, দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন। এই বিড়াল এবং এই চাঁদ থেকে লিখতে চাচ্ছি দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন। এবং এই যে হাঁস আছে সেখান থেকে লিখতে চাচ্ছি ওয়াইল্ড সোয়ান অ্যাট কোল। এই যে বুনো হাঁসটি আছে সেখান থেকে লিখতে চাচ্ছি দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কোল। ঠিক তারপরে নিচের যে চিত্রটি আছে সেটি ছিল একটি টাওয়ার, সেখান থেকে লিখছি দ্য টাওয়ার। এই যে তিনটি সাহিত্যকর্ম, এই তিনটি হচ্ছে ওনার কাব্যগ্রন্থ বা কবিতার গ্রন্থ। এর পরবর্তী যেগুলো লিখবো সেগুলো হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের গুরুত্বপূর্ণ সাহিত্য কবিতা। তারপরে উনি যেহেতু এখানে রিটার্ন করেছেন, তাহলে সেখান থেকে লিখছি দ্য সেকেন্ড কামিং। উনি যেহেতু দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছেন, সেখান থেকে লিখছি দ্য সেকেন্ড কামিং। উনি যেই জায়গায় এসেছেন বা যে টাওয়ারটা অবস্থান করছে যে লেকে, সেই লেকটি হচ্ছে দ্য লেক ইসলে অফ ইন্সপ্রে। দ্য লেক ইসলে অফ ইন্সপ্রে, যে লেকে উনি এসে অবতরণ করেছেন। এবং সেখানে সে তার মেয়ের জন্য দোয়া করছেন যেন আর সেকেন্ড ট্রয় না হয়। তো সেখান থেকে আমরা লিখছি নো সেকেন্ড ট্রয়। এবং এই ভদ্রলোক তার মেয়ের জন্য দোয়া করছেন প্রেয়ার ফর মাই ডটার। এবং সে নিজের জন্য দোয়া করছেন প্রেয়ার ফর ওল্ড এজ। এ প্রেয়ার ফর মাই ডটার, এ প্রেয়ার ফর ওল্ড এজ। এবং সে যেহেতু বাইজেন্টিয়ামে চলে যাচ্ছে, সেটা হচ্ছে পালতোলা নৌকায় করে চলে যাচ্ছে, দা সেলিং টু বাইজেন্টিয়াম। এবং সেটি যেহেতু পূর্ব দিকে, ইস্টার 1916। তো এগুলো হচ্ছে ওনার বিখ্যাত কবিতা। এই যে একটি চিত্র আছে
এই চিত্রটির মাধ্যমে আমরা ডব্লিউ.বি. ইয়েটসের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো আমরা জানতে পারলাম। চিত্রটি আবার একটু দেখে সাহিত্যকর্মগুলোকে আবার একটু স্মরণ করার চেষ্টা করি। চাঁদের উপরে একটি বিড়াল এবং এই পাশে একটি বন্য হাঁস আছে, এখানে একটা টাওয়ার আছে। যীশুখ্রিস্ট দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছেন এবং যে টাওয়ারটি ছিল, টাওয়ারটি যে লেকের উপরে আছে, বাম পাশে হচ্ছে ট্রয় নগরী, ডান পাশে হচ্ছে বাইজেন্টিয়াম। ট্রয় নগরীতে যিশুর মেয়ে আছে, সে চাচ্ছে না যে তার মেয়ের জন্য আবার সেকেন্ড ট্রয় হোক, সেই জন্য সে তার মেয়েকে নিয়ে বাইজেন্টিয়ামের দিকে পূর্ব দিকে বাইজেন্টিয়ামের দিকে চলে যাচ্ছে। তো এই ছিল এই চিত্রকর্মটি। এই চিত্রকর্ম থেকে আমরা যে সাহিত্যকর্মগুলো পাচ্ছি সেটি হচ্ছে প্রথমে তিনটি হচ্ছে কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থগুলো কি কি? মুন এবং ক্যাট থেকে দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন, এবং পরবর্তী যে সাহিত্যকর্ম এই বুনো হাঁস থেকে দ্য ওয়াইল্ড সন অ্যাট কোল, এবং পরবর্তী টাওয়ার থেকে দ্য টাওয়ার। এগুলো হচ্ছে ওনার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এবং কবিতাগুলো কি আছে? দ্য সেকেন্ড কামিং, যীশু খ্রিস্টকে নিয়ে লেখা, যেহেতু উনি দ্বিতীয়বার জন্মগ্রহণ করবেন, সেখান থেকে দ্য সেকেন্ড কামিং। এবং উনি যেই লেকে বা যেই লেকে এসে অবস্থান করেছেন বা অবতরণ করেছেন, সেই লেক থেকে লেখা হচ্ছে দ্য লেক ইসলাম ইনস ফ্রি, এই কবিতাটি। এরপরে হচ্ছে, যেহেতু উনি ওনার মেয়ের জন্য আর কোনো ট্রয় নগরী চান না, যে ধ্বংস হয়ে যাক একটা নগরী, সেখান থেকে লেখা হয়েছে নো সেকেন্ড ট্রয়, এবং সে তার মেয়ের জন্য হাত তুলে দোয়া করছে, এ প্রেয়ার ফর মাই ডটার। এবং সে নিজের জন্য, যেহেতু বয়স হয়ে গেছে, বয়স্ক লোক, সেই জন্য নিজের জন্য দোয়া করছেন, এ প্রেয়ার ফর ওল্ড এজ। এবং সে যেহেতু ট্রয় নগরী চায় না, তার মেয়েকে নিয়ে উনি বাইজেন্টিয়াম চলে যাচ্ছেন, দ্য সেলিং টু বাইজেন্টিয়াম। এবং বাইজেন্টিয়াম শহরটা হচ্ছে পূর্ব দিকে, দ্য ইস্টার 1960। এই হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্মগুলো, সেগুলো। পর্যায়ে একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতিতে মূলত বিজ্ঞাপন দিতেই চাচ্ছি। 47তম বিসিএস প্রিলিমিনারিকে সামনে রেখে গণিত শাস্ত্রের জন্য একটি বই বাজারজাতকরণ করতে চাচ্ছি। বইটির কাজ এখনো চলমান। বইটির যে মূল চরিত্র বা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে চিত্রভিত্তিক অঙ্কের সমাধান। মানে প্রত্যেকটি অঙ্ককে চেষ্টা করা হয়েছে ছবির মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে উপস্থাপন করার জন্যে, যেন গণিতকে আরও বেশি ফিল করা যায়, আরও বেশি ভিজুয়ালাইজ করা যায়, সেই জন্যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তো এই ছিল আজকের বিজ্ঞাপন। তো এবার আসা যাক আবার মূল প্রসঙ্গে। এবার আমরা যে সাহিত্যিককে নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন ম্যাথু আর্নল্ড। ম্যাথু আর্নল্ড ম্যাথু আর্নল্ড ওনার যে সাহিত্যকর্ম, সেটার জন্য যে চিত্রটি আঁকতে চাচ্ছি, মনে করুন এটি হচ্ছে একটি ডোবা। খাল বিল নদী নালা যেরকম ডোবা আছে, সেরকম একটি ডোবা। তো এই ডোবার এই পাশে দুইজন ভদ্রলোক আছে, সোরাব এবং রুস্তম। আপনারা যদি সোরাব এবং রুস্তম এদের কাহিনী পড়ে থাকেন বা চলচ্চিত্র যে দেখে থাকেন, তাহলে যে কাহিনীটা আপনারা জানেন, বাবা ছেলের যুদ্ধ, এটাও সেই সোরাব রুস্তমেরই কাহিনী। তো ওনারা যে যুদ্ধ করছেন, সেখানে যুদ্ধ করছেন একটি রাগবি বল নিয়ে। রাগবি খেলা সম্পর্কে আশা করি সবারই ধারণা আছে। তো এখানে একটি বল আছে, সেটা হচ্ছে রাগবি খেলার। তো সেই রাগবি বলকে নিয়ে সোরাব এবং রুস্তম বাবা ছেলে যুদ্ধ করছে। আর এই যুদ্ধটা, এই পাশে একজন স্কলার লোক, যাযাবর স্কলার, উনি এই পাশে বসে এই যুদ্ধটা অবলোকন করছেন বা অবজার্ভ করছেন, এবং উনি খুব সহজেই বুঝতে পারছেন, যেহেতু উনি একজন স্কলার লোক, যে এদের এই যুদ্ধের মধ্য দিয়ে কাউকে না কাউকে কবরবাসী হতেই হবে। এটা হচ্ছে একটা গ্রেভ বা কবর, যে এই যুদ্ধের মাধ্যমে এদেরকে কবরে যেতেই হবে। তো এই চিত্রটির মধ্য দিয়ে আমরা ম্যাথু আর্নল্ডের যে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো আছে, সেগুলো জানার চেষ্টা করব।
প্রথমে বলেছি এখানে একটি ডোবা আছে, সেখান থেকে আমরা লিখছি ডোবার বীজ। তার পরবর্তীতে এখানে যেই বাবা এবং ছেলে আছে, সোহরাব অ্যান্ড রুস্তম, ওনার একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এবং যেহেতু রাগবি বল নিয়ে যুদ্ধ করছে, সেখান থেকে লিখছি রাগবি চ্যাপেল। এখানে একজন যাযাবর স্কলার লোক আছে, সেখান থেকে লিখছি দ্য স্কলার জিপসি, যাযাবর স্কলার। তারপরে ওনাদের যেহেতু কাউকে না কাউকে যুদ্ধের পরে শহীদ হতে হবে, সেখান থেকে যেহেতু কবরে যেতে হবে, সেখান থেকে লিখছি হেন্স গ্রেভ, হেন্সের গ্রেভ, হেন্স গ্রেভ। তো এই হচ্ছে ম্যাথু আর্নল্ডের গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্ম সেগুলো। এই চিত্রটিকে আবার একটু অবলোকন করার চেষ্টা করি। সেখানে কি ছিল, একটি ডোবা ছিল, সেখান থেকে লিখেছি ডোবার বীজ। ডোবার এই পাশে যুদ্ধরত অবস্থায় আছে সোহরাব অ্যান্ড রুস্তম, সেখান থেকে লিখেছি সোহরাব অ্যান্ড রুস্তম। এবং ওরা যেহেতু রাগবি বল নিয়ে যুদ্ধ করছে, সেখান থেকে লিখছি রাগবি চ্যাপেল। এবং এই পাশে একজন স্কলার যাযাবর আছে, যিনি এই যুদ্ধটাকে অবজার্ভ করছেন বা অবলোকন করছেন, সেখান থেকে লিখেছি দ্য স্কলার জিপসি। এবং ওদের যেহেতু যুদ্ধের ফলাফল মৃত্যু অবধারিত, কবরে যেতেই হবে, হেন্স গ্রেভ। তো এই হচ্ছে ম্যাথু আর্নল্ডের গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্ম সেগুলো। আর হয়তো একটা দুইটা সাহিত্যকর্ম আছে যেগুলো এই চিত্রের মধ্যে কোনোভাবেই ঢুকানো যাচ্ছে না বা চিত্রের মধ্যে আনা যাচ্ছে না, সেগুলো আপনার মুখস্থ করে নেওয়া ভালো। তো আমার ধারণা এরপরেও ছোট ছোট ছবির মধ্য দিয়েও বা ছোট ছোট ছবির মাধ্যমেও যদি কোনোভাবে সাহিত্যকর্মগুলোকে মনে রাখা যায়, সেটা দীর্ঘদিন স্মরণ থাকবে এবং সেটা সবসময় চোখে চোখে ভাসবে। তো এবার পরবর্তী যে সাহিত্যিক এবং সর্বশেষ যে সাহিত্যিকের সাহিত্যকর্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব, তিনি হচ্ছেন নাইজেরিয়ান একজন উপন্যাসিক চিনহুয়া আচিবে। নাইজেরিয়ান একজন উপন্যাসিক যিনি মূলত উপন্যাস লিখেন। ওনার অসংখ্য গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম আছে, তার মধ্যে যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই সাহিত্যকর্মের জন্য একটি চিত্রকর্ম আঁকছি। মনে করুন এটি একটি জিনিস বা বস্তু, যেটাকে বলা হয় থিং। এটি হচ্ছে একটি তীর বা অ্যারো, সেই বস্তুটিকে পারার জন্যে বা ফেলার জন্যে। তো সেটি একজন আফ্রিকান কালো লোক সেই তীরটি মারছে। যেহেতু চিনহুয়া আচিবে নাইজেরিয়ান একজন উপন্যাসিক, আফ্রিকান, সুতরাং ধরে নিচ্ছি এইজন আফ্রিকান একজন লোক এই তীরটি মারছে সেই বস্তুটিকে ফেলার জন্যে। সেখান থেকে আমরা ওনার সাহিত্যকর্ম বা উপন্যাসগুলো হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। এই থিংস বা বস্তুটিকে ফল করানোর জন্য সেখান থেকে লিখেছি থিংস ফল অ্যাপার্ট। এবং যেহেতু এই তীরের মাধ্যমে ফেলা হচ্ছে, সেটা হচ্ছে অ্যারো অফ গড, গডের অ্যারো। এই তীরের এই ছবিটা দেখলে আশা করি মনে পড়বে অ্যারো অফ গড। এবং যেহেতু উনি আফ্রিকান লোক, আফ্রিকান ঔপন্যাসিক, এবং এই লোকটি কৃষ্ণাঙ্গ, দরকার হয় পুরো বডিটাকে আপনারা কালো করে ফেলেন যেন ছবিটা কালো ভাসে। তো এখান থেকে হচ্ছে আফ্রিকান ট্রায়োলজি। এই হচ্ছে এই চিনহুয়া আচিবের গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্ম যেগুলো পরীক্ষায় বারবার আসে, সেই সাহিত্যকর্মগুলো। এই ছবিটি আবার একটু দেখি, খুব ছোট্ট একটি ছবি। এই ছবিটি স্মরণ রাখলে এই তিনটি উপন্যাস হয়তো জীবনে এক দুইবার দেখলেই যথেষ্ট, আর মুখস্থ করার দরকার নেই। থিংস ফল অ্যাপার্ট, এই জিনিসটাকে ফেলার জন্যে চিন্তা করুন, সেখান থেকে লিখেছি থিংস ফল অ্যাপার্ট। তারপরে যে তীর দিয়ে মারবো অ্যারো অফ গড, এবং যে কালো আফ্রিকান ব্যক্তিটি এইটি মারছে সেটি হচ্ছে আফ্রিকান ট্রায়োলজি। তো এই ছিল আজকের আলোচনা।
আজকের এই আলোচনায় মূলত আমি একটি জিনিসেরই অবতার করতে চেষ্টা করেছি, সেটি হচ্ছে চিত্রের মাধ্যমে কিভাবে অনেক কঠিন একটি বিষয়কেও খুব সহজে আত্মস্থ করা যায় সেই বিষয়টিকে জানানোর জন্যে। তো আমার এই আজকের এই আলোচনা বা সেশন এখানেই শেষ করছি। তো আজকের এই আলোচনায় যদি কেউ কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন। আর যদি কারো জন্যে মনে হয় যে এটি শুধুই কালক্ষেপণ, অথবা আপনি আজকের এই সেশন থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার সময় নষ্ট হয়েছে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।